টপিক তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে মেনস্ট্রুয়াল হাইজিন। মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা বলার আগে কিছু জিনিস আমি একটু জানাবো। মেনস্ট্রুয়েশন নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ধারণা। যারা মেডিকেল ফিল্ড থেকে বিলং করছে, নার্সিং প্রফেশন থেকে যারা বিলং করছে, তারা ছাড়া এই মেনস্ট্রুয়েশন ব্যাপারটা নিয়েই অনেকের মধ্যে বিভিন্ন রকমের ভুল ধারণা রয়েছে। মেনস্ট্রুয়েশনকে বাংলাতে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলে। কেউ বলে পিরিয়ডস, কেউ বলে শরীর খারাপ, কেউ বা অন্য কিছু, হোয়াট এভার, বাট জিনিসটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। ইউটিউবের বিভিন্ন রকমের ভিডিও যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আইডিয়া। স্পেশালি মেলদের কোনো আইডিয়া নেই। কেউ ভাবে যে এটা বেসিক্যালি মেয়েদের শরীরের মধ্যে যে রক্ত রয়েছে সেই রক্তটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য অনেকের অ্যানিমিয়া হচ্ছে। আবার কেউ ভাবে যে এটা বেসিক্যালি একটা ব্যাড ব্লাড, খারাপ রক্ত, যেটা বেরিয়ে যাওয়া উচিত। আর অনেকে অনেক কিছু ভাবে। একটু জাস্ট বিভিন্ন রকমের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। আমি দেখেছি কিছু ভিডিও দেখলে হেসে হেসে পেটে খিল ধরে যাবে, কারণ কারোর মতে যে পেটে নাকি একটা রক্তের থলি আছে, সেই রক্তের থলি থেকে প্রত্যেক মাসে নাকি রক্ত বেরিয়ে যাবে। মানে আশ্চর্য আশ্চর্য সব ব্যাপার সবাই ওখানে বলছে। তো যাই হোক, অ্যাজ এ নার্সিং পার্সোনেল প্লাস অ্যাজ এ ফ্যাকাল্টি অফ নার্সিং, একজন নার্সিংয়ের টিচার হিসেবে আমি মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কিছু অ্যাওয়ারনেস আমি ছড়াতে চাই। স্পেশালি মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে। আর মেল পার্সনরা যদি জেনে রাখেন তাদের পার্টনারকে হেল্প করার জন্যে, বাড়িতে মাকে বোনকে হেল্প করার জন্যে, তার থেকে ভালো কিছু হতে পারে না। বিকজ জিনিসটাতে লোকানোর কিছু নেই। মেনস্ট্রুয়েশন ইজ এ ভেরি নর্মাল বডি প্রসেস। তো এই প্রসেসটা যদি না হয়, তাহলে রিপ্রোডাকশন হয়ে নেক্সট জেনারেশন বাই জেনারেশন সেগুলো কি করে আগে তৈরি হবে। আমরা যতই চাপা দেওয়ার চেষ্টা করি, যতই লুকানোর চেষ্টা করি, মেনস্ট্রুয়েশন একটা নর্মাল ব্যাপার। মেনস্ট্রুয়েশন যদি না থাকে, এই মেনস্ট্রুয়েশন যদি মহিলাদের না হয়, তাহলে কিন্তু বংশবৃদ্ধি হবে না। তাহলে আপনি, আমি, কেউই কিন্তু এই পৃথিবীতে থাকতাম না, তাই না? আর এই যে আমাদের 150 কোটির ভারতবর্ষ, তাও কিন্তু থাকতো না। তো মেনস্ট্রুয়েশনে বেসিক্যালি কি হয়, প্রত্যেক মাসে একজন মেয়ে বা মহিলার শরীরের মধ্যে একটা ওভাম আসে বা একটা এগ আসে ওভারি থেকে। দুটো ওভারি থাকে, দুটো ওভারি থেকে প্রত্যেক মাসে যে কোনো একটা ওভারি থেকে একটা করে ওভাম আসে, এসে ইউটেরাসের মধ্যে ওয়েট করে। আমি আবার বলছি, এটা নর্মাল বডি প্রসেস, এখানে লুকোনোর কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। এসে ইউটেরাসে আসে, এবার ইউটেরাস একটা লাইনিং তৈরি করে সেই ওভামটার জন্যে, যে ইউটেরাস ওয়েট করে যদি মেল পার্টনার থেকে স্পার্ম এসে ওভামকে ফার্টিলাইজ করলো, তো সেখান থেকে কিন্তু ফিটাস তৈরি হলো। ওকে, তো সেই ফিটাসটা ধীরে 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 গ্রো করে 37 সপ্তাহ, 38 সপ্তাহ, 40 সপ্তাহ নিয়ে একটা বেবিতে কনভার্ট হবে, একটা বাচ্চা তৈরি করবে। তো এই নর্মাল প্রসেসটার জন্য কিন্তু সব কিছু। এবার কোনোভাবে যদি সেই ওভামটা, যে এগটা এসেছে ওভারি থেকে, সে যদি ফার্টিলাইজ না হয়, এটা খুব স্বাভাবিক যে প্রত্যেক মাসে একটা ওভাম ফার্টিলাইজ হবে না। তার জন্য হতে পারে যে দ্যাট ফিমেল ইজ নট ফিজিক্যালি অ্যাক্টিভ, বা তার সাথে হতে পারে যে বেসিক্যালি এটা নর্মাল একটা কন্ডিশন, শি ইজ নট ম্যারিড। তো বিভিন্ন রকম কন্ডিশনের জন্য কিন্তু প্রত্যেক মাসে ওভাম কখনো ফার্টিলাইজ হতে পারে না। তো সেই যে ওভামটা থাকছে, প্লাস ইউটেরাস যে একটা বেড বা লাইনিং তৈরি করেছিল ওভামটার জন্যে, সেই জিনিসগুলো কিছুদিন যখন ওয়েট করার পরে দেখলো যে ফার্টিলাইজেশন প্রসেসটা হলো না, তখন সেগুলো ধীরে ধীরে কি বলবো, নষ্ট হয়ে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। আর সেই জিনিসটাই হচ্ছে কিন্তু মেনস্ট্রুয়েশন। এবার এটার রং যেহেতু লাল, এর সাথে প্রচুর টিস্যু মিশে আছে, প্রচুর মিউকাস থাকে সেই লাইনিংগুলো, সেই জন্যই এগুলো হচ্ছে লাল। তার সাথে আমরা দেখতে পাই মাঝে মাঝে ক্লটের মতো অনেক কিছু আসছে। তো এই বেসিক্যালি মেনস্ট্রুয়েশনের সাথে কিন্তু প্রচুর রক্ত কিছু বেরোয় না।
যদি ভালো করে মেপে যদি দেখা যায় তো দেখা যাবে মেরে কেটে হয়তো সেই তার পরিমাণটা হবে 2 to 3 টেবিল স্পুন। অনেকের ক্ষেত্রে কোনো সিচুয়েশনে বেশি হয়তো হতে পারে, বা সিভিয়ার যদি হয়ে যায় তাহলে অবভিয়াসলি ডাক্তারকে কনসাল্ট করা উচিত, কারণ তার সাথে অন্য কোনো কন্ডিশন রিলেটেড থাকতে পারে। এবার মেনস্ট্রুয়েশন আমি বললাম এটা একটা বেসিক একটা কন্ডিশন। এখানে কি কি প্রবলেম দেখা দিতে পারে ফর দিস মেনস্ট্রুয়েশন? এটা 3 থেকে 5 দিন চলে। যখন কোনো একটা মেয়ের ক্ষেত্রে যখন শুরু হচ্ছে 12 বছর, 10, 11, 12 বছর, তখন সেটা হয়তো জাস্ট এস্টাবলিশ হচ্ছে সেই প্রসেসটার জন্য এটা আরও অনেক বেশি দিন নিতে পারে। 5 দিন, 10 দিন, 12 দিন হতে পারে। খুব বেশি দিন হয়ে গেলে অবভিয়াসলি ডাক্তারের কাছে যাওয়া উচিত। এছাড়া ধীরে ধীরে টাইমের সাথে এটা দিনগুলো অ্যাডজাস্ট হয়ে যায় মোটামুটিভাবে 3 to 4 days, 3 to 5 days এইভাবে কিন্তু চলে। এগুলোর সাথে একটা প্রসেস যেটা হয়, যে প্রবলেম একটা মেয়ের হয়, একটা মহিলার হয়, ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়াকে সবাই খুব ইগনোর করে, যে পেটে ব্যথা হওয়া, লোয়ার অ্যাবডোমিনাল পেন, এটাকে সবাই ইগনোর করে, মানে মেনস্ট্রুয়েশনের জন্য ব্যথা হচ্ছে মানে অফ ইটস নর্মাল। বাট কি হয়, ডিসমেনোরিয়াতে প্রচণ্ড পেটে ব্যথা হয়, তার জন্যই নামটা ডিসমেনোরিয়া। আর এখানে কারোর ক্ষেত্রে এটা কম হয়, সে টলারেট করতে পারে, কারোর ক্ষেত্রে সে বেশি হয়, সে টলারেট করতে পারে না, তাকে মেডিকেশন খেতেই হবে, তাকে মেডিসিন নিতেই হবে। এই ক্ষেত্রে বাড়ির লোকের একটা ধারণা থাকে যে পেটের ব্যথায় বেশি ওষুধ খাওয়া ভালো নয়, কষ্ট সহ্য করে থাক। বাট জিনিসটা বেসিক্যালি ভুল। ব্যথা হচ্ছে মানে তাকে ওষুধ খেয়ে ব্যথাটা কমাতে হবে। হ্যাঁ, কোনো কোনো সিচুয়েশানে হট ব্যাগ ইউজ করে গরম জলের বোতল পেটে দিয়ে যদি ব্যথা থেকে রিলিফ পাওয়া যায়, ইটস ওকে। বাট জোর করে ব্যথা চেপে রেখে ব্যথা সহ্য করার কোনো দরকার তো নেই, বিকজ ইটস আ নর্মাল বডি প্রসেস। এখানে কিন্তু ব্যথা হতে পারে, তার জন্য মেডিসিন নিয়ে ব্যথা কমানো উচিত। এরপরে যে সেগমেন্টে আমি আসবো সেই সেগমেন্টটা হচ্ছে যে মেনস্ট্রুয়েশনে এক্স্যাক্টলি কীভাবে টেক কেয়ার করা উচিত বা হাইজিনের জন্য কী কী মেনটেন করা উচিত। মেনস্ট্রুয়েশন যখন চলছে সেক্ষেত্রে কিন্তু এই যে 3 to 4 days, এই 3 to 4 days প্রত্যেক দিনের হিসাবে এই যে পিরিয়ডস চলছে বা মেনস্ট্রুয়েশন চলছে, ভালোভাবে কাঁচা পরিষ্কার করা ক্লিন ইনার ওয়্যার বা প্যান্টি ইউজ করা উচিত। তার সাথে কেউ যদি স্যানিটারি প্যাড ইউজ করে সে স্যানিটারি প্যাড ইউজ করবে। আর এই স্যানিটারি প্যাডগুলো কিন্তু প্রত্যেক 4 থেকে 5 ঘন্টায় চেঞ্জ করা উচিত, কারণ 4 থেকে 5 ঘন্টার বেশি যদি একটা স্যানিটারি প্যাড ইউজ করা হয় সেখানে কিন্তু ইনফেকশন গ্রো করার চান্সেস থাকবে। আর সেক্ষেত্রে কিন্তু যেহেতু পেরিনিয়াল এরিয়া এই ব্লাডের সাথে কন্ট্যাক্টে থাকছে, খুব সহজেই কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস থাকবে। তাই কেউ যদি মেনস্ট্রুয়েশনের সময় যদি স্যানিটারি প্যাড ইউজ করে তাকে কিন্তু প্রত্যেক 4-5 ঘন্টায় চেঞ্জ করতে হবে। তার সাথে যে ইনার ওয়্যারটা সে ইউজ করছে সেটা যদি ব্লাড লেগে গিয়ে তাহলে কিন্তু সেটাকে চেঞ্জ করতে হবে, আরেকটা ইউজ করতে হবে। কেউ যেন এরকম না করে যে গোটা একটা দিনের জন্য একটা ইনার ওয়্যার ইউজ করছে, সেটা যাই হোক না কেন, বা গোটা 3 থেকে 4 থেকে 5 দিনের জন্য একটা ইনার ওয়্যার ইউজ করছে সেই স্যানিটারি প্যাডের সাথে। তো এরকম যেন না হয়, এগুলোকে রেগুলার চেঞ্জ করা উচিত, ক্লিন করা উচিত। কেউ যদি মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে, মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা ভীষণ ভালো, তবে পার্সোনাল কমফোর্টের উপর ডিপেন্ড করে সেটাকে ইউজ করা উচিত। মেনস্ট্রুয়াল যে কাপগুলো রয়েছে সেগুলো অনেক বেটার স্যানিটারি প্যাডের থেকে। সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এখানে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। তো সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল কাপ অনেক বেশি সময় রাখা যায়, 10 থেকে 12 ঘন্টা রাখা যায়। কাপ ভর্তি হয়ে গেলে ব্লাডটাকে ফেলে দিয়ে ক্লিন করে আবার ইনসার্ট করে ইউজ করা যায়, তো সেটা অনেক বেটার অপশন। বাট কেউ যদি সেই অপশনটাকে না নিতে পারে, স্যানিটারি প্যাডে স্টিক করে থাকতে চায়, ইটস ওকে। বাট আমি যেগুলো বললাম সেগুলো মাথায় রাখতে হবে। তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্যাম্পন। এখনকার দিনে ইউজ করা একদমই উচিত নয়, আগে একটা সময় এটা যথেষ্ট পপুলার ছিল, বাট ট্যাম্পন থেকে টক্সিক শক সিনড্রোম হতে পারে, তো সেই জন্যে ট্যাম্পন ইউজ করা একদমই উচিত নয়। এছাড়া অনেকে কিন্তু বাড়িতে যারা আছেন বা অনেক সিচুয়েশানে অনেক মেয়ে, অনেক মহিলা তারা কাপড় ইউজ করেন। সেক্ষেত্রে কাপড়ের ক্ষেত্রে বলবো, যেহেতু সেটা বারবার ইউজ হচ্ছে সেক্ষেত্রে একটা ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, কিন্তু কেউ যদি সেটাকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে যদি রোদে শুকিয়ে ইউজ করেন তাহলে ঠিক আছে। বাট স্টিল ডিসপোজেবল হলেই বেটার, যে ইউজ করা হলো ফেলে দেওয়া হলো সেটা হলেই বেটার, কারণ কোনো রকমভাবে যদি কিছু থেকে থাকে তার থেকে একটা ইনফেকশন হওয়ার চান্সেস থাকে।
তো এক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবার, মেনস্ট্রুয়েশন নিয়ে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকমের ধারণা রয়েছে, সেই ধারণাগুলো মাথায় রাখা উচিত নয়। যে এই মেনস্ট্রুয়েশন চলার সময় পুজো দেওয়া যাবে না, কোনো ভালো কাজ করা যাবে না, চুলের শ্যাম্পু করা যাবে না, বিভিন্ন মানুষের বাড়িতে বিভিন্ন রকমের নিয়ম থাকে। তো এগুলো বেসিক্যালি মানুষের বানানো। তার পিছনে কি সায়েন্টিফিক রিজন আছে বলে একদল বিভিন্ন রকমের কথা বলেন, আরেক দল আরেক রকমের কথা বলেন, সংস্কৃতি আরও অনেক কিছু। আমি কোনো কিছু নিয়ে মন্তব্য করতে চাই না। তাই মেনস্ট্রুয়েশন একটা নর্মাল বডি প্রসেস, এটাকে কোনো ডিজিজ হিসেবে ট্রিট না করে আমাদেরকে এটাকে নর্মাল ব্যাপার হিসেবেই ধরতে হবে। মেনস্ট্রুয়েশনের সময় আরও বিভিন্ন রকমের কিছু জিনিস আমরা দেখতে পাই, পেটে ব্যথা, হেডেক, শরীর খারাপ লাগা, টায়ার্ডনেস, এগুলো কোয়াইট ন্যাচারাল। একটা মেয়ের শরীরের মধ্যে এই প্রসেসটা চলছে, তার সাথে তাকে 24/3 or 5 days তাকে প্যাড ইউজ করতে হচ্ছে। সুতরাং সেখানে মুড খারাপ হয়ে যাওয়া, মেজাজ খারাপ হয়ে থাকা, বিভিন্ন রকমের জিনিস ভীষণ রকমভাবে নর্মাল। তো সেক্ষেত্রে বাড়ির লোকজনেদের, পার্টনারের উচিত তাকে সাপোর্ট করা। আর মেনস্ট্রুয়াল হাইজিন এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো যারা যারা এই ভিডিওটা দেখে কিছু এক্সট্রা ইনফরমেশন কিছু পেলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিওটাকে লাইক দিতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই, টাটা।